ঘড়ির কাঁটায় তখন রাত 2টো কি 2:30। চারপাশ নিঝুম, গভীর ঘুমে আচ্ছন্ন পুরো বাড়ি। আমি আমার ঘরে শুয়ে আছি, আর আমার ভাসুর আমার পাশের ঘরেই শুয়ে আছে। আমার নাম রিনা, আমার বয়স এখন ২৬ বছর। আজ থেকে ৮ বছর আগে অনেক ধুমধাম করে আমার বিয়ে হয়। আমার স্বামী কাতার প্রবাসী। বিয়ের 2 মাস পরই সে কাতার চলে যায়। মাঝে মাঝে সে বাড়িতে আসে, আবার 1-2 মাস থেকেই সে চলে যায়। আমার শ্বশুর মারা গেছেন বেশ কিছুদিন আগে। বাড়িতে এখন আমরা 3 জন, আমি, আমার বৃদ্ধা শাশুড়ি আর বড় ভাসুর। ভাসুর অকৃতদার, বিয়ের বয়স পেরিয়ে গেছে অনেক আগেই। ব্যবসার কাজেই সারাদিন ব্যস্ত থাকেন। তবে আজ সন্ধিবেলা খেতে বসার সময় তাকে বেশ চিন্তিত আর বিমর্ষ মনে হচ্ছিল। আমি প্রতিদিন রাতে নিয়ম করে আমার স্বামীর সাথে ফোনে কথা বলি। আজ রাত 10টার দিকে স্বামীর সাথে ফোনে কথা বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার পাশের রুমেই ভাসুর থাকেন, আর তার ও পাশের রুমে শাশুড়ি। হঠাৎ গভীর রাতে ঘুমের মধ্যে কানে এলো ক্ষীণ একটা আর্তনাদ, বৌমা, বৌমা। ধর্মর করে উঠে বসলাম। ফ্যানের আওয়াজে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু কান পাততেই বুঝলাম ডাকটা ভাসুরের ঘর থেকেই আসছে। আওয়াজটা বড় করুং। আমি কাল বিলম্ব না করে দৌড়ে তার ঘরে গেলাম। গিয়ে দেখি ভাসুর বিছানায় কুঁকড়ে শুয়ে আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমাকে দেখে হাঁপাতে হাঁপাতে বললেন, বৌমা, অনেকক্ষণ ধরে ডাকছি তোমায়, ফ্যানের শব্দে বোধহয় শুনতে পাওনি। আমার শরীরটা খুব খারাপ করছে, বুকে প্রচণ্ড ব্যথা, বিছানা ছেড়ে ওঠার শক্তিটুকুও নেই। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, ভাই, আপনি সন্ধ্যের প্রেশারের ওষুধটা খাননি? ডাক্তার তো বারণ করেছেন ওষুধ মিস করতে। ভাসুর ক্লিষ্ট হেসে বললেন, কাজের চাপে একদম ভুলে গেছি রে মা, এখন ব্যথাটা খুব বেড়েছে, শ্বাস নিতে পারছি না। তুমি কি একটু ওষুধটা খাইয়ে দেবে? আমি দ্রুত ড্রয়ার থেকে ওষুধ বের করে তাকে খাইয়ে দিলাম, কিন্তু ব্যথা কম ছিল না। রান্নাঘরে গিয়ে রসুন আর সরিষার তেল গরম করে আনলাম, তার বুকে আলতো হাতে মালিশ করে দিতে লাগলাম। কিছুক্ষণ সেবা করার পর তিনি একটু আরাম পেলেন, শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হল। একটু সুস্থ বোধ করতেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, কিছু মনে না করলে একটা কথা বলবো? দেওয়ালিরও কান আছে, তাই কথাটা যেন এই 4 দেওয়ালের মাঝেই থাকে। আমি বললাম, বলুন ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, সংকোচ করছেন কেন? ভাসুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৌমা, বিয়ের পর তুমি একবার জানতে চেয়েছিলে আমি কেন বিয়ে করিনি, কেন ছোট ভাইকে আগে বিয়ে দিলাম। সেদিন উত্তর দিইনি। আজ শোনো, যৌবনের সেই দিনগুলোতে বাজে বন্ধুদের পাল্লায় পড়ে নেশা আর উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আমি নিজের শরীর আর জীবন দুটোই শেষ করেছি। আজ আমি হার্টের রোগী, শরীর ভেতর থেকে শেষ হয়ে গেছে। এখন বিয়ে করে অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করার সাহস বা অধিকার কোনোটাই আমার নেই। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল, মানুষটার জন্য মায়া হল। তিনি আমার বললেন, কিন্তু জানো বৌমা, সব পুরুষের মতো আমারও একটা স্বপ্ন ছিল, সংসার হবে, স্ত্রী থাকবে, ভালোবাসা ভাবো। কিন্তু কপাল আর কর্মফল আমাকে সেই সুযোগ দেয়নি। তবে আজ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে মনে হচ্ছে জীবনটা বড় অপূর্ণ। তিনি আমার হাতটা আলতো করে ধরে বললেন, বোমা, তুমি কি আমার একটা শেষ ইচ্ছা পূরণ করতে পারবে? আমি কোনো পাপ করতে চাই না, শুধু একটা মুহূর্তের জন্য বা একটা দিনের জন্য দাম্পত্যের একটু সুখ, একটু সঙ্গ অনুভব করতে চাই। তুমি কি আমাকে সেই অনুভূতিটা দিতে পারবে? আমি কথা দিচ্ছি, এটা আমাদের মধ্যেই থাকবে। প্রস্তাবটা শুনে আমি চমকে উঠলাম, লজ্জায় দ্বিধায় শরীরটা কেঁপে উঠল। তিনি আমার ভাসুর, সম্মানের পাত্র, কিন্তু তার চোখের ওই আকুতি, জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো এক নিঃসঙ্গ মানুষের হাহাকার আমাকে ফিরিয়ে দিতে দিল না। তার অসহায়তার কাছে আমার বিবেক হার মানল। আমি নিচু গলায় বললাম, আপনি সুস্থ হন আগে, তারপর দেখা যাবে। রুম থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু তিনি হাত ছাড়লেন না। বললেন, বৌমা, কাল আমাকে উত্তর দিও। পরদিন সকাল থেকে মনের ভেতর এক অদ্ভুত ঝড়। শাশুড়ির সেনা করলাম, রান্নাবান্না করলাম, কিন্তু মন পড়ে রইল রাতের সেই কথোপকথনে। বিকেলে ভাসুর ফিরলেন, তার চোখে মুখে এক অদ্ভুত প্রত্যাশা। তিনি ইশারায় জানতে চাইলেন আমার নিঃসিদ্ধান্ত। আমিও কেন জানি না এক অদৃশ্য মায়ায় পড়ে গেলাম। তাকে জানালাম, ভাই, রাতে তার ভাই ফোন করার পর সবাই ঘুমিয়ে গেলে আপনি আমার রুমে আসবেন। রাত গভীর হল, ঘড়িতে 12টা। শাশুড়ি গভীর ঘুমে। স্বামীকে বিদায় জানিয়ে আমি দরজায় অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই ভাসুর এলেন। আমি দরজাটা ভেজিয়ে দিলাম। তিনি সোফায় বসলেন। আমি 1 গ্লাস জল তার দিকে বাড়িয়ে দিলাম। জল খেয়ে তিনি তৃপ্তির হাসি দিলেন। তার চোখে মুখে আজ আর সেই বিষণ্ণতা নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, বৌমা, আজ আমার ভেতরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে আমার জীবনের কোনো এক অপূর্ণ স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। নিঝুম রাতে বন্ধ ঘরের ভেতর আমরা দুজন। বাইরে ঝিঝি পোকা ডাক, আর ভেতরে এক নিষিদ্ধ কিন্তু মানবিক এক অধ্যায়ের সূচনা। সমাজের চোখে যা হয়তো ভুল,
কিন্তু সেই মুহূর্তে এক মৃত্যুপথযাত্রী মানুষের শেষ ইচ্ছাটাই আমার কাছে বড় হয়ে উঠল। ভাসুরের চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি, যেন বহু যুগের তৃষ্ণার্ত কেউ এক ফোঁটা জলের সন্ধান পেয়েছে। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিলাম। অপরাধ বোধ আর মায়ার এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল আমার মনের ভেতর। একদিকে স্বামীর বিশ্বাস আর অন্যদিকে মৃত্যুপথযাত্রী এক নিঃসঙ্গ মানুষের শেষ আকুতি। ভাসুর ধীর গলায় বললেন, বৌমা, তুমি শুধু কিছুক্ষণ আমার পাশে এসে বসো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু অনুভব করতে চাই দিন শেষে কেউ একজন আমার অপেক্ষায় আছে, কেউ একজন আমার কপালে হাত বুলিয়ে দেবে। এই অধিকারটুকু আজ শুধু আমাকে দাও। আমি ধীর পারে এগিয়ে গিয়ে সোফার এক পাশে বসলাম। ভাসুর আমার দিকে তাকালেন। তার দৃষ্টিতে কোনো কামনার আগুন ছিল না, ছিল এক অসহায় অসমর্পণ। তিনি কাঁপা কাঁপা হাতে আমার হাতটা ধরলেন, বরফের মতো ঠান্ডা তার হাত। বললেন, জানো বউ, সারাটা জীবন আমি শুধু ছুটেছি, নেশা, টাকার, বাজে বন্ধু, এসবের পেছনে ছুটতে ছুটতে কখন যে জীবনটা ফুরিয়ে গেল টেরই পেলাম না। আজ এই মাঝরাতে তোমার এই নিস্তব্ধ ঘরে বসে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ, আমার কেউ নেই। আমার খুব কান্না পেল তার কথা শুনে। অজান্তেই আমার হাতটা তার কপালে উঠে গেল, জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। আমি বললাম, ভাই, আপনার তো শরীর খুব গরম, আপনি বরং শুয়ে পড়ুন, আমি মাথায় জলপট্টি দিয়ে দিই। ভাসুর আমার কথায় ম্লান হাসলেন, বললেন, না রে মা, এই জ্বর ওষুধের বা জলপট্টির নয়, এ হলো পাপের জ্বর। আজ তুমি আমাকে যেটুকু সময় দিলে, এতেই আমার আত্মা শান্তি পেল, মনে হচ্ছে মরে গেলেও আর কোনো আক্ষেপ থাকবে না। এই বলে তিনি হঠাৎ আমার কোলে মাথাটা রাখলেন। আমি চমকে উঠলাম, কিন্তু সরিয়ে দিতে পারলাম না। এক বয়স্ক শিশু যেন মায়ের কোলে আশ্রয় খুঁজছে। তিনি বিড়মিড় করে বললেন, বৌমা, যদি পরজন্ম বলে কিছু থাকে তবে আমি সুস্থ হয়ে জন্মাব। তখন কি আমি একটা সংসার পাব, তোমার মতো লক্ষ্মী একটা বউ পাব? আমি তাকে সান্ত্বনা দিতে যাব, ঠিক তখনই ঘটনাটা ঘটল। হঠাৎ ভাসুরের শরীরটা প্রবলভাবে কেঁপে উঠল। তিনি আমার হাতটা শক্ত করে খামচে ধরলেন। তার মুখ দিয়ে এক অস্ফুট গোঙানির শব্দ বেরোল, উহ মা গো! আমি আতঙ্কিত হয়ে বললাম, ভাই, কি হলো? ভাই, কথা বলছেন না কেন? তিনি কথা বলতে পারলেন না। তার চোখ দুটো উল্টে আসছিল, শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, হাত পা কেমন যেন বাকিয়ে আসছিল। আমি বুঝলাম সেই হাটের ব্যথাটা আবার ফিরে এসেছে, এবং এবার হয়তো আগের চেয়েও মারাত্মকভাবে। ভয়ে আমার হাত পা অবশ হয়ে এলো। এই মাঝরাতে আমার বন্ধ ঘরে ভাসুর যদি মারা যান, তবে সমাজ আমাকে কি বলবে? আমার স্বামী আমাকে বিশ্বাস করবে? শাশুড়িকে আমি কি জবাব দেব? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। ভাসুর আমার কোল থেকে গড়িয়ে সোফার ওপর পড়ে গেলেন। তিনি হাত বাড়িয়ে আমার দিকে ইশারা করছেন, সম্ভবত জল চাইছেন বা ওষুধ। আমি দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে তার ইনহেলার আর ওষুধ বের করলাম, কিন্তু তার দাঁতে দাঁত লেগে গেছে, কিছুতেই মুখ খোলা যাচ্ছে না। ভাই, দোহাই আপনার, চোখ খুলুন, এমন করবেন না। আমি ফিস করে কাঁদতে লাগলাম। জোরে ডাকার সাহস পাচ্ছিলাম না, পাছে শাশুড়ি বা আশেপাশের কেউ জেগে ওঠে। কিন্তু চোখের সামনে মানুষটা ছটফট করছে দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। সব লজ্জা আর ভয়ের মাথা খেয়ে আমি দরজার দিকে ছুটলাম। শাশুড়িকে ডাকতে হবে, যা হওয়ার হবে, কিন্তু মানুষটাকে তো বাঁচাতে হবে। দরজাটা খুলতে যাব, ঠিক তখনই ভাসুরের গোঙানিটা থেমে গেল। ঘরটা হঠাৎ অদ্ভুত রকম নিস্তব্ধ হয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম, পিছনে ফির তাকালাম। ভাসুর সোফার ওপর স্থির হয়ে পড়ে আছেন। তার হাতটা ঝুলে আছে মেঝের দিকে, চোখ দুটো অর্ধেক খোলা, কিন্তু তাতে আর কোনো প্রাণের স্পন্দন নেই। আমার বুকের ভেতরটা থক করে উঠল। আমি ধীর পায়ে তার কাছে গেলাম, নাকে হাত দিয়ে দেখলাম শ্বাস চলছে কিনা। নেই, সব শেষ। আমার ঘরের সোফায় মাঝরাতে আমার বড় ভাসুর চিরনিদ্রায় শায়িত। তার মুখে লেগে আছে এক করুণ প্রশান্তি, যেন শেষ ইচ্ছা পূরণের আনন্দ আর মৃত্যু যন্ত্রণার এক অদ্ভুত সংমিশ্রণ। বাইরে তখনও ঝিঝি ডাকছে, আর আমি এক জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে রইলাম এক মৃত লাশের পাশে। আমার কানে তখনও বাজছে তার শেষ কথাগুলো, আজ তুমি আমাকে যেটুকু সময় দিলে, এতেই আমার আত্মা শান্তি পেল। এখন সকাল হলে আমি পৃথিবীকে কি বোঝাবো? এই বন্ধ ঘরের রহস্য কি এই চার দেওয়ালের মাঝেই চাপা পড়ে থাকবে, নাকি আমার সারাটা জীবন এই এক রাতের অভিশাপ বয়ে বেড়াতে হবে?